আজকে আমাদের 8টায় শুরু করার কথা ছিল, আমি আগে বলে রাখছিলাম। তো তোমরা যারা জয়েন করছো আশা করি সবাই ভালো আছো। আমি এখন শুরু করে দিব। আমাদের আজকের টপিক হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার্স, যেটাকে সংক্ষেপে অপ অ্যাম্প বলা হয়। তো নাম থেকে মোটামুটি বোঝা যায় যে এটা যেহেতু নাম হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, তার মানে এটা একটা অ্যাম্প্লিফায়ার এবং সে কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারে আর কি। বিশেষ করে যখন আমাদের এই ডিজিটাল কম্পিউটার আসার আগে, তখন হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স এর যে অ্যাপ্লিকেশন ছিল কম্পিউটার সিস্টেমে, অর্থাৎ তখন এই অপারেশন গুলো বিশেষ করে অ্যাডিশন, সাবট্রাকশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এই কাজগুলো এই ইলেকট্রনিক্স ইউজ করে করা হতো এবং সেই অপারেশন গুলো সম্পাদন করা হতো হচ্ছে এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে। অর্থাৎ এর কাজটা হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন করতে পারে। তো যেহেতু অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সার্কিট অ্যাডিশন, সাবট্রাকশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এই কাজগুলো করতে পারে, তার মানে তার ইন্টারনাল সার্কিট অ্যারেঞ্জমেন্টে বিশেষ করে কয়েকটা স্টেজ থাকবে এবং কিছু অ্যারেঞ্জমেন্ট থাকবে। এখানে ব্লক ডায়াগ্রাম অফ অপ অ্যাম্পের মধ্যে দেখানো আছে যে তিনটা স্টেজ। তার মধ্যে একটা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে একটা মোটামুটি আইডিয়া নিয়েছিলাম যে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার কিভাবে কাজ করে। তারপরে মিডল স্টেজ আছে মোর স্টেজেস অফ গেইন, অর্থাৎ এই গেইনের জন্য কয়েকটা স্টেজ আছে। তো কি কারণে স্টেজ গুলো আছে সেটা আমরা বুঝতে পারবো পরবর্তীতে যখন দেখবো অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্যারেক্টারিস্টিক্স। আর থার্ডে আছে হচ্ছে ক্লাস বি পুশ পুল এমিটার ফলোয়ার, এটাও একটা অ্যাম্প্লিফায়ার অর্থাৎ পাওয়ার অ্যাম্প্লিফায়ার। তো এটাই মোটামুটি হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ অপ অ্যাম্প। স্টেপ বাই স্টেপ যখন আমরা ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করব তখন ইন্টারনাল যে সার্কিট অ্যারেঞ্জমেন্ট আছে সেটা কিছু চলে আসবে। মোটামুটি এটা জটিল সার্কিটই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, আর এর ব্যবহারও ভার্সেটাইল ব্যবহার আছে। ফলে আমরা একটা সার্কিট যদি বিবিধ কাজে ব্যবহার করতে চাই, তার মানে তার সার্কিট অ্যারেঞ্জমেন্ট তেমন থাকতে হয়, ফলে সেটা একটু জটিল হবে, এটাই স্বাভাবিক। বোঝার সুবিধার্থে আমরা এরপরে প্রপার্টিস দেখি। প্রপার্টিস অফ অ্যান আইডিয়াল অপ অ্যাম্প এখানে বলা আছে। তো আমরা এর আগে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল যে সার্কিট ছিল তার বিভিন্ন আলোচনার মধ্যে একটা কথা বলতাম, সেটা হচ্ছে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স ধরে আমরা কাজ করি, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কিছুটা পার্থক্য হয় আর কি। তো সেটা মাথায় রাখতে হবে, আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স পড়ার সময় মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স, তার মানে একটা আদর্শ অপ অ্যাম্প হলে তার এইসব ক্যারেক্টারিস্টিক্স থাকতো, তবে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা মোটামুটি কাছাকাছি হবে। তো আমরা প্রথম প্রপার্টি যদি দেখি অপ অ্যাম্পের, প্রথমটা আছে ইনফাইনাইট ভোল্টেজ গেইন, অর্থাৎ তার ভোল্টেজ গেইনটা ইনফাইনাইট। তার আগে আমার মনে হয় একটু পরিচয় দেওয়ার দরকার আছে যে অপ অ্যাম্পটা আসলে কেমন। জিনিসটা দেখতে কেমন সেটা এখানে আসলে আরেকটা ফিগার দিতে হতো। যাই হোক, এটা দিয়ে দেখি, আইডিয়ালটাই দিয়ে দেখি। তো আসলে যেটা থাকে সেটা হচ্ছে তার দুটো ইনপুট টার্মিনাল আছে, এই যে একটা, এটা একটা, আর একটা আউটপুট টার্মিনাল এখানে দেখানো আছে। আরো দুইটা টার্মিনাল ছিল এখানে, এদিক থেকে এদিকে একটা টার্মিনাল আছে যেটা এখানে হিডেন। আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে এই যে ফিগারটা হিডেন আছে, এখানে এদিক থেকে আরেকটা টার্মিনাল, অর্থাৎ যেটাকে বায়াসিং ভোল্টেজ বলা হয়, সেটা এই টার্মিনাল থেকে প্লাস ভি আর এদিক থেকে মাইনাস ভি ভোল্টের বায়াসিং ভোল্টেজ এর জন্য দুটো টার্মিনাল, অর্থাৎ মোটামুটি 5টা টার্মিনালই থাকে। তো একটাকে এখানে যে দুটো টার্মিনাল আছে সেই দুইটাকে, একটাকে বলা হয় পজিটিভ অর্থাৎ নন ইনভার্টিং টার্মিনাল, আর যেটা নেগেটিভ আছে সেটাকে বলা হয় ইনভার্টিং টার্মিনাল। এরপরে
এদিক থেকে যে টার্মিনালটা থাকে সেটা হচ্ছে বায়াসিং পজিটিভ ভি, আর এদিকে নেগেটিভ ভি থাকে, আর এটা হচ্ছে আউটপুট টার্মিনাল। তো এটাই মোটামুটি হচ্ছে অপ অ্যাম্পের সার্কিট যে ডায়াগ্রাম মোটামুটি পরিচিতি আর কি। তো এখানে হচ্ছে ইনপুট দুটো টার্মিনাল, একটা ইনভার্টিং একটা নন ইনভার্টিং। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু আমরা বলছিলাম প্রথমেই একটা অপারেশনাল এমপ্লিফায়ার প্রথম স্টেজটা হচ্ছে ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার, অর্থাৎ সে ডিফারেন্সটা নিয়ে কাজ করে, কিন্তু ব্যাপারটা একদম যে সে ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করবে তা না। তার একটা পার্ট হচ্ছে ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার, অর্থাৎ সে ডিফারেন্স নিয়ে কাজ করে। এখন আমাদের এখানে যে দুইটা টার্মিনাল আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এটা পোলারিটি নির্দেশ করে না, অবশ্যই একটা ইনভার্টিং আর একটা নন ইনভার্টিং টার্মিনাল নির্দেশ করে। অর্থাৎ আমি যদি এইখানে আমি একটা ইনপুট অ্যাপ্লাই করি অর্থাৎ নন ইনভার্টিং টার্মিনালে পজিটিভে, তো সেটা এ পরিমাণ যদি তার ভোল্টেজ গেইন হয়, এ পরিমাণ গেইন, অর্থাৎ গেইনটা হচ্ছে আউটপুট আর ইনপুটের যে রেশিও সেটা হচ্ছে গেইন। এর আগের ক্লাসে আমি বলছিলাম যে ভোল্টেজ গেইন কাকে বলা হয়, গেইন বলতে কি বোঝায়। তো আমি কি করলাম যে যদি পজিটিভে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি সিগন্যাল আর নেগেটিভটা গ্রাউন্ড করে রাখি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে সে এমপ্লিফাইড সিগন্যালটা আউটপুটে পাবো। আর এই দুটা সাইনের অর্থ কি সেটা বোঝানোর জন্য আমার এই কথাগুলো বলা, যে আমি পজিটিভে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে তার অ্যামপ্লিফাইড ভার্সন এখানে পাবো আউটপুটে, কিন্তু যদি আমি নেগেটিভে একটা সিগন্যাল অ্যাপ্লাই করি আর পজিটিভটা আমি গ্রাউন্ড করে রাখি, সেই ক্ষেত্রে আমি একটা অ্যামপ্লিফাইড ভার্সন অফ দ্য সিগন্যাল পাবো, অর্থাৎ এ টাইমস অফ আউটপুট সিগন্যাল, আউটপুটটা হবে এ টাইমস অফ ইনপুট, অর্থাৎ এ পরিমাণ গেইন হবে তার। কিন্তু যেহেতু আমি সেটা ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাই করেছিলাম, সুতরাং সেটা হচ্ছে তার ফেজ শিফট হবে, অর্থাৎ 180 ডিগ্রি পরিমাণ আউট অফ ফেজ। এটা হচ্ছে এই সিম্বলের এই যে সাইনটা আছে পজিটিভ আর নেগেটিভ, এটা তার মানে এর অর্থ হচ্ছে এটা যে আমি যদি ইনভার্টিং টার্মিনালে কোনো সিগন্যাল অ্যাপ্লাই করি তাহলে সেটা আউটপুটে যে পরিমাণ গেইন হওয়ার কথা তা তো হবেই, কিন্তু তার একটা ফেজ শিফট হবে, 180 ডিগ্রি পরিমাণ ফেজ শিফট হবে। অর্থাৎ আমি যদি কোনো সাইন ওয়েভ ইউজ করি সেটা কোসাইন ওয়েভ হয়ে যাবে এবং তার ফেজ শিফটটা হবে 180 ডিগ্রি পরিমাণ। তো এটাই হচ্ছে মূলত ইনভার্টিং আর নন ইনভার্টিং টার্মিনালের যে মিনিং সেটা। আর আরো কিছু কথা আছে প্রপার্টিস এর মধ্যে আমরা বলবো, তার আগে পরিচিতির মধ্যে আরো যদি কিছু বলার থাকে সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এখানে একটা কথা বলা আছে ইনফাইনাইট ভোল্টেজ গেইন, এর অর্থ হচ্ছে যে তার ভোল্টেজ গেইনের পরিমাণ ইনফাইনাইট, মানে অসীম পরিমাণ ভোল্টেজ গেইন হবে। এটা কি আসলে সম্ভব? প্র্যাকটিক্যালি আমি যদি চিন্তা করি তাহলে ব্যাপারটা কেমন মনে হবে যে ইনফাইনাইট ভোল্টেজ গেইন কিভাবে সম্ভব, মানে হাজার হাজার ভোল্ট পর্যন্ত আমি কি এটা দিয়ে এমপ্লিফাই করতে পারবো? ব্যাপারটা আসলে আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনফাইনাইট ভোল্টেজ গেইন ঠিক আছে, কিন্তু আসলে সে একটা নির্দিষ্ট পরিমাণের বেশি ভোল্টেজ গেইন করতে পারবে না। সেই পরিমাণটা হচ্ছে যে আমার এখানে যে বায়াসিং ভোল্টেজ থাকবে ওইটা পর্যন্ত, অর্থাৎ সে ভোল্টেজ গেইন করতে পারবে ঠিক আছে। আমি ইনপুটে একটা সিগন্যাল দিলাম 10 ভোল্টের, সে হয়তো সেটাকে 1 মিলিয়ন টাইমস অ্যামপ্লিফাই করতে পারবে, কিন্তু সে ইনফাইনাইট পর্যন্ত করতে পারবে না। কারণ হচ্ছে সে কত পরিমাণ করতে পারবে, যে পরিমাণ ভোল্টেজটা এখানে বায়াসিং এ অ্যাপ্লাই করা থাকবে, অর্থাৎ তার স্যাচুরেশন রিজিয়নটা হবে এখানে বায়াসিং ভোল্টেজ যেটা থাকে সেটা, অর্থাৎ রিসেট এর ভ্যালুটা হবে বায়াসিং ভোল্টেজ যা সেট করা থাকবে ওইটা। সুতরাং বোঝাই যাচ্ছে যে ইনফাইনাইট ভোল্টেজ গেইন আছে ঠিক আছে, রেঞ্জটা অনেক বেশি, কিন্তু আমার বায়াসিং ভোল্টেজ যেটা সেট করা থাকবে ওই পরিমাণ গেলে সে স্যাচুরেশনে চলে যাবে। তারপরে কি বলা আছে ইনফাইনাইট ইনপুট রেজিস্ট্যান্স, অর্থাৎ বা ইনপুট ইম্পিডেন্স আর কি, যেটা যে আমার অপারেশনাল অ্যামপ্লিফায়ারের ইনপুট ইম্পিডেন্সটা অনেক বেশি থাকে এবং বলা হচ্ছে যে সেই ভ্যালুটা থাকে হচ্ছে ইনফাইনাইট পরিমাণ, অর্থাৎ যে এখানে দেখানো আছে যে ইনপুট ইম্পিডেন্সটা এখানে ইনফিনিটি, অর্থাৎ আসলে প্র্যাকটিক্যালি তো মেগা ওহম রেঞ্জে একটা ভ্যালু থাকে। তো এটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে, আইডিয়াল অপারেশনাল অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে
ইম্পিডেন্স ইনপুট ইম্পিডেন্স যেটা আছে সেই ভ্যালুটা অনেক বেশি থাকে। তারপরে কি বলা আছে, এটা জিরো আউটপুট রেজিস্ট্যান্স, অর্থাৎ আমি যদি ইম্পিডেন্সের কথা বলি বা রেজিস্ট্যান্স যাই বলি না কেন, এর হচ্ছে সেই ভ্যালুটা জিরো, অর্থাৎ এর কোনো আউটপুট রেজিস্ট্যান্স থাকে না, আউটপুট ইম্পিডেন্সটা জিরো। হয়তো সামান্য কিছু পাওয়া যায় প্র্যাকটিক্যালি, আমি যখন অপারেশনাল অ্যামপ্লিফায়ার নিয়ে কাজ করব তখন দেখা যাবে যে কিছু একটা ভ্যালু পাওয়া যাবে সামান্য মানের, যেটা ইগনোর করা যায়। তো বলা হচ্ছে কি তার জিরো আউটপুট রেজিস্ট্যান্স থাকবে আর আউটপুট ইম্পিডেন্সটা হবে জিরো। এখানে হচ্ছে ভোল্টেজ গেইনটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করা আছে এবং এভি অর্থাৎ ভোল্টেজ গেইন ইনফিনিটি সেটাই দেখানো আছে এখানে। আমাদের ক্যারেক্টারিস্টিক্সের প্রথমে যেটা বলা ছিল ইনফাইনাইট ভোল্টেজ গেইন, তারপরে এটা জিরো আউটপুট ভোল্টেজ ওখানে ইনপুট ভোল্টেজ জিরো, অর্থাৎ ইনপুটে যদি এই যে একটা ব্যাপার এখানে বলা আছে কি যে এর আউটপুট ভোল্টেজটা জিরো হবে যদি ইনপুট ভোল্টেজটা জিরো হয়। কিন্তু আসল যেহেতু ইলেকট্রনিক্স, আমাদের এখানে ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করছি এবং সাথে সাথে ইলেকট্রনিক ডিভাইস অপারেশনাল অ্যামপ্লিফায়ার একটা, তো সেই ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি তাহলে দেখা যায় যে আসলে ব্যাপারটা তা হয় না, অর্থাৎ ইনপুটে জিরো থাকলেও আউটপুটে কিছু পরিমাণ, খুব সামান্য পরিমাণে একটা ভোল্টেজ পাওয়া যায় মিলিভোল্ট রেঞ্জে, এটা পাওয়া যেতে পারে আর কি। আমি ইনপুটে কিছুই অ্যাপ্লাই করলাম না কিন্তু আউটপুটে পাচ্ছি, এটা পাওয়া সম্ভব ইলেকট্রনিক্সে। পাওয়া সম্ভব এই কারণে যে অনেক সময় মাইনরিটি ক্যারিয়ারের কারণেও কারেন্ট ফ্লো করতে পারে বিভিন্ন কারণে আর কি। তো এখানে বলা আছে যে আইডিয়াল অপারেশনাল অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে যদি আমি ইনপুটে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করি তাহলে আউটপুটে জিরো ভোল্ট পাওয়া যাবে, কিন্তু আসলে তা হয় না এবং কিছু পরিমাণ খুব সামান্য মিলিভোল্ট রেঞ্জে কিছু ভোল্টেজ অনেক সময় পাওয়া যায় আউটপুটে, যেটাকে অফসেট ভোল্টেজ বলা হয়। অফসেট ভোল্টেজ বলে একটা টার্ম আছে, অর্থাৎ অফসেট ভোল্টেজটা হচ্ছে সেই ভোল্টেজ যে আমি ইনপুটে কিছুই অ্যাপ্লাই করলাম না কিন্তু আউটপুটে সামান্য একটা ভোল্টেজ পাচ্ছি, সেটা হচ্ছে অফসেট ভোল্টেজ। তারপরে কি আছে, it has infinite bandwidth so that any frequency signal from 0 to infinity hertz can be amplified without attenuation। অর্থাৎ বলা হচ্ছে অ্যাটেনিয়েশনটা হচ্ছে যদি মানে মিসিং হয়ে যায়, ডিসিপেশন সিগন্যাল লস আর কি সোজা কথা যেটা, তার মানে বলা হচ্ছে যে তার ব্যান্ডউইথটা ইনফাইনাইট ব্যান্ডউইথ, অর্থাৎ আমরা জানি যে সবকিছুর একটা রেঞ্জ থাকে, রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি থাকে। ব্যান্ডউইথের ডেফিনিশনটা এমন যে হায়ার ফ্রিকোয়েন্সি আর লোয়ার ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটাকে ব্যান্ডউইথ বলা হয়। তো এখানে বলা হচ্ছে যে এর ব্যান্ডউইথটা ইনফিনিটি, অর্থাৎ যে কোনো ফ্রিকোয়েন্সি নিয়ে সে কাজ করতে পারে। বোঝাই যাচ্ছে যে ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি নিয়ে এই অপ অ্যাম্পে কাজ করা সম্ভব। তারপরে কি, ইট হ্যাজ কমন মোড রিজেকশন রেশিও সো দ্যাট আউটপুট কমন মোড নয়েজ ভোল্টেজ ইজ জিরো। ইট হ্যাজ কমন মোড রিজেকশন রেশিও সো দ্যাট দ্য আউটপুট কমন মোড নয়েজ ভোল্টেজ ইজ জিরো। তার মানে বলতেছে কমন মোড নয়েজ ভোল্টেজটা আউটপুটে জিরো থাকে, অর্থাৎ আমাদের যে টার্মটা ছিল সিএমআরআর অর্থাৎ কমন মোড রিজেকশন রেশিও, সেই ভ্যালুটা ইনফাইনাইট, অর্থাৎ সে খুব সুন্দর করে কমন মোড সিগন্যালটাকে রিজেক্ট করে দিতে পারে। আসল কথাই হচ্ছে তাই, আমরা ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে সিএমআরআর ব্যাপারটা একটু জেনেছিলাম। আমাদের যেহেতু অপারেশনাল অ্যামপ্লিফায়ারের ইম্পর্টেন্ট বিল্ডিং ব্লকটা হচ্ছে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার, সুতরাং আমাদের সিএমআরআর এখানেও আসবে এবং বলা হচ্ছে যে অপারেশনাল অ্যামপ্লিফায়ার এমন কমন মোড রিজেকশন রেশিও যে কিনা আউটপুটে কমন মোড নয়েজটাকে একেবারে জিরোই করে দিতে পারে, অর্থাৎ সিএমআরআর ভ্যালুটা ইনফাইনাইট, অর্থাৎ কমন মোড সিগন্যালটাকে সে পুরোপুরি রিজেক্ট করতে সক্ষম। তারপরে লাস্টেরটা বলা হচ্ছে ইট হ্যাজ ইনফাইনাইট স্লিভ রেট সো দ্যাট আউটপুট ভোল্টেজ চেঞ্জেস সাইমালটেনিয়াসলি উইথ ইনপুট ভোল্টেজ চেঞ্জেস। অর্থাৎ তার স্লিভ রেট হচ্ছে একটা টার্ম। স্লিভ রেট টার্মটা হচ্ছে যে অপারেশনাল অ্যামপ্লিফায়ার কত দ্রুত তার ফাইনাল ভ্যালুতে পৌঁছাতে পারে, অর্থাৎ কত দ্রুত তার আউটপুট ভোল্টেজটা চেঞ্জ হয়।
কত দ্রুত তার আউটপুট ভোল্টেজ চেঞ্জ হয় সেটা হচ্ছে তার স্লিউ রেট, এবং এটাকে ভোল্ট পার মাইক্রোসেকেন্ডে ডিফাইন করা হয়, ইউনিটে ডিফাইন করা হয়, এবং বলা হচ্ছে যে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের স্লিউ রেটটা অর্থাৎ এটা চেঞ্জ টুয়ার্ডস আউটপুট সিগন্যাল ইজ ইনফিনিটি, অর্থাৎ তার স্লিউ রেটটাও ইনফিনিটি, যাতে করে সে বোঝাই যায় যে আমার অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইডিয়ালের ক্ষেত্রে সে খুব দ্রুত তার ফাইনাল ভ্যালুতে পৌঁছাতে সক্ষম। এখানে দেখানো আছে যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন সেটা দেখানো আছে, আর অ্যাপ্লিকেশন আছে এখানে কিছু। এখানে অপ-অ্যাম্প সার্কিট ইজ ইউজড অ্যাজ এ কনস্ট্যান্ট গেইন মাল্টিপ্লায়ার। বহুবিধ ব্যবহার আছে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের, কি কি কাজে ব্যবহার করা যায় তার উপর ভিত্তি করে আমাদের কিছু কিভাবে করা যায় অ্যাপ্লিকেশন গুলো আছে, পরে আসবে। এরপরে তার আগে আমরা একটু আইডিয়া রাখি যে অপারেশনাল অ্যাম্পলিফায়ার যে ভার্সেটাইল ইউজ আছে তার মধ্যে কিছু অপ-অ্যাম্প সার্কিট ইজ ইউজড অ্যাজ এ কনস্ট্যান্ট গেইন মাল্টিপ্লায়ার, তারপরে সামিং অ্যাম্পলিফায়ার হিসেবে এটাকে ব্যবহার করা যায়, তারপরে কন্ট্রোল সোর্স এর সাথে ব্যবহার করা যায় বিভিন্ন কন্ট্রোল সোর্স তৈরি করতে আর কি, আর ইনস্ট্রুমেন্টেশন সার্কিট তৈরি করতে ব্যবহার করা হয়, এবং ডিসি অথবা এসি ভোল্ট মিটার এর কাজে। তারপরে এটাকে অ্যাক্টিভ ফিল্টার হিসেবে ব্যবহার করা যায়, অসিলেটর হিসেবে ব্যবহার করা যায়, অসিলেটরের পরে ওয়েভফর্ম কনভার্টার। আমি যদি একটা শেপের ওয়েভফর্মকে অন্য একটা শেপের ওয়েভফর্মে কনভার্ট করতে চাই তখন আমি অপারেশনাল অ্যাম্পলিফায়ার এর যে সার্কিট অ্যারেঞ্জমেন্ট আছে সেটা ব্যবহার করে করতে পারবো। এরপরে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন, এই কাজেও অপারেশনাল অ্যাম্পলিফায়ার ব্যবহার করা যায়। তো আমরা দেখতেই পাই যে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের কত ওয়াইড রেঞ্জের অ্যাপ্লিকেশন আছে। এরপর একটা পিন কনফিগারেশন দেখানো আছে এখানে, যে এটা একটু আইডিয়া রাখতে হবে, কারণ পরবর্তীতে আমরা যখন অপ-অ্যাম্পে প্র্যাকটিক্যাল করব তখন হচ্ছে এটা কাজে দিবে, এই জন্য এটা অ্যাড করে দিয়েছি। এরপরে আমরা দেখব হচ্ছে ইনপুট আউটপুট পোলারিটি রিলেশনশিপ অফ অপ-অ্যাম্প, অর্থাৎ পোলারিটি রিলেশনশিপটা কেমন, এবং এখানে নিউমেরিক্যাল ভ্যালু অ্যাপ্লাই করা আছে, সেটা দিয়ে দেখব যে তার পোলারিটি রিলেশনশিপটা কেমন। এখানে 1 নাম্বার ফিগারের জন্য একটা প্রবলেম দেওয়া আছে, পরের প্রবলেমগুলো দেওয়া নাই, ফিগার দেখে সলভ করতে হবে যে তার আউটপুট পোলারিটিটা কেমন আসবে। এখানে আছে কি যে V1 অর্থাৎ আমার নন ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজ আছে 4 ভোল্ট, আর ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজ আছে 2 ভোল্ট, পজিটিভ ভোল্টেজ আছে, এবং আমাকে বলা হচ্ছে যে আমার আউটপুট পোলারিটিটা, আউটপুট সিগন্যালের পোলারিটিটা কেমন হবে। সেটা যদি আমরা দেখি এখানে আসলে একটা জিনিস মোটামুটি স্পষ্ট, সেটা দেখে বোঝা যাচ্ছে যে আমার ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের কাজ ছিল ডিফারেন্সিয়াল নিয়ে কাজ করা। তার মানে আমি যদি V1 থেকে V2 এর ডিফারেন্সিয়াল নিই তাহলে সেটা পাওয়া যাবে পজিটিভ 4 থেকে পজিটিভ 2 মাইনাস 2 ভোল্ট। সিন্স Vm is positive, the op amp output voltage will be positive, অর্থাৎ ইনপুট ভোল্টেজ যেটা পজিটিভ, এই কারণে আউটপুটটা পজিটিভ। আমি ডিফারেন্স নিয়ে কাজ করছি। তো এখানে কিন্তু গেইনের ব্যাপারটাও বলা নাই, গেইনটা শুধু পজিটিভ ভি থেকে নেগেটিভ ভি পর্যন্ত, অর্থাৎ এখানে অ্যাম্পলিফাইড হয় না, এই ব্যাপারটা চিন্তা করার দরকার নেই, শুধু পোলারিটিটা কেমন হবে, পোলারিটির কনসেপ্টের জন্য এখানে এগুলো প্রবলেম দেওয়া আছে, একটা করা আছে, বাকিগুলো তোমরা এভাবে সলভ করবা। তো এখানে সলিউশনটা এটাই যে যেহেতু আমার ইনপুটের ভোল্টেজটা পজিটিভ, সুতরাং আউটপুটে ভোল্টেজ আউটপুট যেটা আসবে আউটপুটটাও পজিটিভ আসবে, এটাই বলা হচ্ছে। কিন্তু এটা আমি যখন ডিফারেন্সটা নিয়ে কাজ করি, কিন্তু যদি আমি এমন করি যে কোনো একটাকে গ্রাউন্ড করে দিলাম অন্যটা নিচ্ছি, সেই ক্ষেত্রে আমার নন ইনভার্টিং এ চেঞ্জ হবে না, কিন্তু ইনভার্টিং এ অবশ্যই চেঞ্জ হবে, এটা মাথায় রাখতে হবে শুধু। আর সব একই, কিন্তু এখানে সবগুলো ডিফারেন্স আছে, তার মানে তোমার ইনপুটে যে পোলারিটি আসবে আউটপুটের পোলারিটিটাও একই আসবে। তারপরে ব্যান্ডউইথ অফ অ্যান অপ অ্যাম্প, অপারেশনাল অ্যাম্পলিফায়ারের ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ সম্পর্কে আমাদের বলা ছিল যে আইডিয়াল অপ অ্যাম্পের ইনফিনিটি ব্যান্ডউইথ থাকে, কিন্তু এখানে বলা হচ্ছে যে অল ইলেকট্রনিক ডিভাইসেস আর কারেন্টলি ওভার এ লিমিটেড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস। তো
আমি যেটা বললাম সেটাই, যে একটা লিমিটেড ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে এবং এই ফ্রিকোয়েন্সির যে লিমিটটা সেটাকেই বলা হয় ব্যান্ডউইথ। তো এখানে বলা আছে এভরি অপ অ্যাম্প হ্যাজ এ ব্যান্ডউইথ দ্যাট ইজ রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিজ ওভার হুইচ ইট উইল নট প্রপারলি। অর্থাৎ যে রেঞ্জের ফ্রিকোয়েন্সিতে যথাযথভাবে কাজ করতে পারে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অপারেশনাল অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে বলা হচ্ছে। আমরা জানি আইডিয়াল অপারেশনাল অ্যামপ্লিফায়ারের ব্যান্ডউইথটা ইনফিনিটি। তো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে বলা হচ্ছে এবং এখানে সেটাই বলা হচ্ছে যে the bandwidth of an op amp depends upon the closed loop gain of the op amp সার্কিট। তার মানে অপারেশনাল অ্যামপ্লিফায়ার সার্কিটের ক্লোজড লুপ গেইনের উপর ডিপেন্ড করে তার ব্যান্ডউইথটা। তো এটা হচ্ছে আমি যখন প্র্যাকটিক্যাল সার্কিটে অপারেশনাল অ্যামপ্লিফায়ার ব্যবহার করব তখন তার ক্লোজড লুপ গেইন, এটা ব্যাপারটা হচ্ছে আমি গেইন সম্পর্কে বলিনি। অর্থাৎ ক্লোজ লুপ গেইনটা হচ্ছে কি, যে আমি যদি আউটপুট থেকে ইনপুটে কোনো সিগন্যাল নিয়ে আসি সেটাকে ক্লোজ লুপ গেইন বলা হয়। আর যদি আমি আউটপুট থেকে কোনো সিগন্যাল ইনপুটে নিয়ে না আসি, ব্যাপারটা এরকম, এই যে এখানে আমি পরে আসবো, তারপরেও যেহেতু আমাদের টার্মটা চলে আসছে ক্লোজ লুপ গেইন, সেটা একটু দেখা দরকার। ক্লোজ লুপ গেইনটা হচ্ছে কি, যে আমি যখন আউটপুট থেকে সিগন্যালটাকে আবার ইনপুটে নিয়ে আসলাম, এটা হচ্ছে ক্লোজ লুপ গেইন। আর যদি আমি আউটপুট থেকে ইনপুটে সিগন্যালটাকে ব্যাক না করাই, তখন সেটা হচ্ছে ওপেন লুপ গেইন। তো এখানে কি বলা হচ্ছে যে the bandwidth of an operational amplifier depends upon the closed loop gain of the op amp circuit on important parameters gain bandwidth product GBW বা GBP যাই বলা হোক না কেন, সেটা একটা টার্ম ব্যান্ডউইথ সম্পর্কে যে আইডিয়া দেয় সেটা ডিফাইন কিভাবে করা হয়। ক্লোজ লুপ গেইনের সাথে ফ্রিকোয়েন্সি যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে জিবিডব্লিউ বা গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টটা পাওয়া যায়। তো এটা হচ্ছে ব্যান্ডউইথ সম্পর্কে একটা আইডিয়া দেয়, এই জন্য এই সূত্র জানা থাকতে হবে, পাশাপাশি টার্মগুলো একটু পরিচিত থাকলে ভালো হয়। বলছে যে ফ্রিকোয়েন্সি এট হুইচ দ্য ক্লোজ লুপ গেইন ইজ ইউনিটি, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিতে ক্লোজ লুপ গেইনটা ইউনিটি হয় সেই ফ্রিকোয়েন্সি হচ্ছে ইউনিটি। তো সংজ্ঞাটা এরকম যে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টটা হচ্ছে কি, যে ক্লোজ লুপ গেইন এর সাথে আমি যদি ফ্রিকোয়েন্সিকে মাল্টিপ্লাই করি, যে ফ্রিকোয়েন্সিতে আমি ক্লোজ লুপ গেইনটা নিচ্ছি, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে তার গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট। এবং এখানে বলা আছে যে it can be proved that the gain bandwidth product of an op amp is constant. Since an op amp is capable of operating as a DC amplifier, its bandwidth is DC যেহেতু ফ্রিকোয়েন্সি 0 থাকে এজন্য f2 - 0। তো এটা মোটামুটি আইডিয়া দেয় যে ক্লোজ লুপ গেইনের ক্ষেত্রে op amp এর ব্যান্ডউইথটা কি হবে। তো ম্যাক্সিমাম ভ্যালু অফ ACL at a given value of f2, the value of f2 for a given value of ACL, অর্থাৎ f2 হচ্ছে কি, যে ফ্রিকোয়েন্সিতে আমি ক্লোজ লুপ গেইন নিয়েছিলাম সেটা, আর হচ্ছে ACL হচ্ছে ক্লোজ লুপ গেইন যেটা সেটা। তো এই টার্মটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে, যদিও আমার আইডিয়াল অপারেশনাল অ্যামপ্লিফায়ারের ব্যান্ডউইথটা ইনফিনিটি। আর এরপরে আছে স্লিভ রেট আর সিএমআর আর। তো আমি এটা মোটামুটি আইডিয়া দিলাম এর আগে। আমরা দেখি যে সিএমআর তো কমন মোড, আমার ডিফারেনশিয়াল মোড সিগন্যালের সাথে কমন মোড সিগন্যালের যে রেশিও, অর্থাৎ গেইন, ডিফারেনশিয়াল মোড গেইনের সাথে কমন মোড গেইনের যে রেশিও সেটা হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও। আর স্লিভ রেটটা হচ্ছে যে অপ অ্যাম্প, একটা অপ অ্যাম্প কত দ্রুত সে অপারেশনে যায়, অর্থাৎ তার ফাইনাল ভ্যালুতে যত দ্রুত পৌঁছাতে পারে সেটা হচ্ছে, বা আউটপুট ভোল্টেজ কত দ্রুত চেঞ্জ হতে পারে তার একটা পরিমাপক হচ্ছে স্লিভ রেট। আর অপারেটিং ফ্রিকোয়েন্সির সাথে তার একটা রিলেশন আছে, ম্যাক্স ইকুয়াল স্লিভ রেট বাই 2 পাই ভি পিকে, অর্থাৎ পিকেটা হচ্ছে পিক আউটপুট ভোল্টেজ। তো এটা থেকে কিছু প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, সেগুলো সলভ করলে আরো ভালো আইডিয়া পাওয়া যাবে যে তার স্লিভ রেটটা কেমন হবে। আর আমরা যেহেতু ওয়াইড রেঞ্জে ব্যবহার করব, অবশ্যই আমাদের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো মাথায় থাকতে হবে, যার উপর ভিত্তি করে আমি আমার ডিজায়ার্ড অপারেশনের জন্য সার্কিট ডিজাইন করতে পারবো অপারেশনাল অ্যামপ্লিফায়ার ব্যবহার করে। এখন আমরা একটু দেখি যে আমাদের ইনভার্টিং অ্যামপ্লিফায়ার আর
তার ভোল্টেজ গেইনটা কিভাবে আসে তার আগে আমি একটু ফিডব্যাক সম্পর্কে বলতে চাই। ফিডব্যাকটা কেন প্রয়োজন পড়ে? ফিডব্যাকটা প্রয়োজন পড়ে যে আমার অপারেশনাল অ্যামপ্লিফায়ারে ডিজায়ার্ড অপারেশনের জন্য হচ্ছে আমার যেটা করতে হবে সেটা তার গেইনটাকে কন্ট্রোল করতে হবে। যেহেতু বলা আছে যে ইনফাইনাইট ভোল্টেজ গেইন আছে অপারেশনাল অ্যামপ্লিফায়ার, তাই গেইনটা আমার কন্ট্রোল করতে হবে। তো সেই গেইনটা কন্ট্রোল করা যায় ফিডব্যাক দিয়ে। তার মধ্যে আছে পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাক। অর্থাৎ আমি আউটপুট থেকে যদি পজিটিভে একটা ফিডব্যাক কানেকশন নিয়ে আসি তাহলে সেটাকে পজিটিভ ফিডব্যাক বলা হবে, আর যদি আমি নেগেটিভে নিয়ে আসি তাহলে সেটাকে বলা হবে নেগেটিভ ফিডব্যাক। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে এখানে যেহেতু আমার এই সার্কিটটা বলা ছিল যে লাস্টে ক্লাস বি পুশ পুল এমিটার ফলোয়ার, তো ক্লাস বিটা তোমাদের হচ্ছে একটু আইডিয়া থাকা ভালো। বইয়ে দেখবা যে পাওয়ার অ্যামপ্লিফায়ার কে তিনটা ক্লাসে ভাগ করা, ক্লাস এ, ক্লাস বি আর ক্লাস সি। তার মধ্যে ক্লাস বিটা হচ্ছে কালেক্টর কারেন্টটা ফ্লো করে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল ইনপুট সিগন্যাল, শুধু পজিটিভ হাফ সাইকেলের জন্য যদি কালেক্টর কারেন্ট ফ্লো করে তখন সেটাকে বলা হয় ক্লাস বি অ্যামপ্লিফায়ার। আর ক্লাস এটা ছিল হচ্ছে বোথ সাইকেলের জন্য, পজিটিভ নেগেটিভ বোথ সাইকেলের জন্য যদি কালেক্টর কারেন্ট ফ্লো করে। তো আমারটা হচ্ছে ক্লাস বি। এখানে আমি ক্লাস বি পুশ পুল এমিটার ফলোয়ার। এমিটার ফলোয়ারটা হচ্ছে কি যে এমিটার ফলোয়ারটা একটা নেগেটিভ কারেন্ট ফিডব্যাক সার্কিট, যেটা কিনা কারেন্ট এমপ্লিফায়ার হিসেবে কাজ করে এবং কোনো ভোল্টেজ গেইন থাকে না। আর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার খুব বেশি ইনপুট ইম্পিডেন্স থাকে এবং খুব কম আউটপুট ইম্পিডেন্স থাকে। এটা হচ্ছে আমার যেহেতু অপারেশন অ্যামপ্লিফায়ারের একটা বিল্ডিং ব্লক, সুতরাং অবশ্যই এর বৈশিষ্ট্য এমন থাকবে যে আমি এর উপর ডিপেন্ড করেই আমার অপারেশনাল অ্যামপ্লিফায়ারের পুরো বৈশিষ্ট্য নির্ধারিত। অর্থাৎ যে কয়েকটা উপাদান দিয়ে আমার অপারেশনাল অ্যামপ্লিফায়ারটা তৈরি তার যেমন বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যগুলো কম্বাইন করে আমি যা পাচ্ছি সেটাই হচ্ছে আমার অপারেশনাল অ্যামপ্লিফায়ারের প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক যাই বলি না কেন। এখন আমাদের দেখতে হবে যে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার কিভাবে কাজ করে এবং এর ভোল্টেজ গেইন কিভাবে পাওয়া যায়। তো ইনভার্টিং অ্যামপ্লিফায়ার আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার হচ্ছে সেই সার্কিট যে কিনা ইনপুট সিগন্যালের পোলারিটিটা রিভার্স করতে পারে। ইনপুট সিগন্যালের পোলারিটি রিভার্স করতে পারে, অর্থাৎ আমার ইনপুট সিগন্যালের যে পোলারিটি ছিল সেটাকে সে রিভার্স করতে সক্ষম। এখন আমরা দেখি যে ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ভোল্টেজ গেইনটা কিভাবে পাওয়া যায়। আমাদের হচ্ছে ইনভার্টিং আর নন ইনভার্টিং এই দুইটার ভোল্টেজ গেইনটা ভালো করে জানা থাকতে হবে, কারণ এই দুইটা ভালো করে বুঝলেই আমি পরের যে আমার অ্যাপ্লিকেশন গুলো আছে সামিং অ্যামপ্লিফায়ার অথবা স্কেলিং ওয়েটেড অ্যামপ্লিফায়ার, ইন্টিগ্রেটর, সাবট্রাক্টর এগুলো সব ভালো করে বোঝা যাবে। এই কারণে তোমরা হচ্ছে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার নন ইনভার্টিং এই দুইটা ভালো করে বোঝার চেষ্টা করবা। তো আমি যদি দেখি যে ভোল্টেজ গেইনটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ভোল্টেজ গেইনটা কিভাবে আসে। তো ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের অবশ্যই আমাদের টার্গেট হচ্ছে কি যে আমাদের রিভার্স পোলারিটির আউটপুট সিগন্যাল পেতে হবে। অর্থাৎ আমি ইনপুটে যদি যে পোলারিটি দিব তার রিভার্স পোলারিটি পাবো আউটপুটে, এটাই আমাদের টার্গেট। এই সার্কিটে কি থাকে যে এই সার্কিটের অ্যারেঞ্জমেন্টটা এমন থাকে যে নন ইনভার্টিং পার্টটা গ্রাউন্ডেড, আর আমি আরেকটা জিনিস আমি অপারেশনাল অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে বলা হয়নি, সেটা হচ্ছে সবসময়
নেগেটিভ ফিডব্যাকে কাজ করা হয়, দেখবা যে যে প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প গুলো আছে যেগুলো সার্কিটে ইউজ করা হয় সেগুলো বেশিরভাগই হচ্ছে নেগেটিভ ফিডব্যাকে কাজ করে। সুতরাং আমার এখানে যে সার্কিট অ্যারেঞ্জমেন্ট আছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তো আমার অবশ্যই ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে সার্কিট অ্যারেঞ্জমেন্ট এমন থাকবে যে আউটপুট থেকে ইনভার্টিং যে পোল আছে পোলারিটি সেই টার্মিনালে আমি একটা ফিডব্যাক নিয়ে নিলাম। তো এখানে এর সাথে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আছে, ফিডব্যাক রেজিস্টর অ্যাড করা আছে আরএফ, আর আমি ইনপুট সিগন্যালটা নিলাম এখানে বিআই, এর মাঝে আরেকটা রেজিস্টর আর1, এই দুটাকে নিলাম। তো বোঝাই যাচ্ছে যে আমার V2 টা গ্রাউন্ডেড আছে, অর্থাৎ আমার নন ইনভার্টিং যে টার্মিনাল সেটা গ্রাউন্ডেড, আর এর মাঝে আমি সিগন্যাল অ্যাপ্লাই করলাম ইনপুট সিগন্যালটা। তো দেখা যাচ্ছে যে এখানে যে একটা নোড তৈরি হয়ে আছে। তো এখানে আরেকটা ব্যাপার তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি যখন ফিডব্যাকটা নিলাম এখান থেকে, অর্থাৎ আমার এখানে ক্লোজ লুপ যে গেইন সেটা চিন্তা করতে হবে। তার আগে এখানে যখন নিলাম তখন একটা ব্যাপার ঘটে এই টাইপের সার্কিট অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে, যেহেতু অপারেশনাল অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্সটা অনেক বেশি থাকে, তো অনেক বেশি ইনপুট ইম্পিডেন্সের কারণে এই কন্ডিশনে V2 যেহেতু গ্রাউন্ডেড আছে, অর্থাৎ এখানে V2 এর ভ্যালু 0 ভোল্ট, আর এই ফিডব্যাকটা এখানে কানেক্টেড। সুতরাং আমি যদি এইখানের ভোল্টেজটা চিন্তা করি তাহলে এর একটা, অর্থাৎ এর মধ্যে রিলেশনটা থাকে যে খুব সামান্য পরিমাণ ভোল্টেজ পাওয়া যায়, যে ভ্যালুটা 0-র কাছাকাছি। এই কারণে যে কোনো একটা যদি 0 হয়, অর্থাৎ আমি যদি ডিফারেন্স নিই V1 - V2, তার ভ্যালুটা 0-র কাছাকাছি, অর্থাৎ মাইক্রোভোল্টে হয়। এই কারণে V1 - V2 0 হয়, অর্থাৎ V1 = V2। এই কন্ডিশনে V1 আর V2 সমান হয়। যেহেতু V2 গ্রাউন্ডেড, অর্থাৎ V2 এর ভ্যালু 0, সুতরাং V1 ও 0 হবে। এখানের ভোল্টেজটাও 0 হয় এই নোডের। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই টাইপের সার্কিট অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা 0 হলে অন্যটাও 0 হয়। তো আমরা যদি দেখি যে এখানে বলা আছে নন ইনভার্টিং ইনপুট ইজ গ্রাউন্ডেড, অর্থাৎ নন ইনভার্টিং ইনপুট কোনটা ছিল, এই যে এটা আমার পজিটিভ পোলারিটির যে ইনপুটটা সেটা গ্রাউন্ডেড আছে, অর্থাৎ এর ভ্যালু 0। আর কি বলা আছে V1 VI is connected to the inverting input, অর্থাৎ ইনপুট সিগন্যালটা ইনভার্টিং ইনপুটের সাথে কানেক্ট আছে এবং মাঝখানে আছে একটা রেজিস্টর R1, আর এর সাথে আমার ফিডব্যাক রেজিস্টরটা আছে RF এবং এই নোডে কানেক্টেড। তো এটা মোটামুটি আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের সার্কিট অ্যারেঞ্জমেন্ট। এবং আমি যদি KCL অ্যাপ্লাই করি 1 নাম্বার নোডে, অর্থাৎ এই নোডটায় KCL অ্যাপ্লাই করলে কি পাবো, যে এখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টটা, আর যেহেতু আমার ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু খুব বেশি এবং এই ভোল্টেজের মান 0, এই কারণে এখান থেকে যে কারেন্ট ফ্লো করবে সেটার ভ্যালু 0 থাকবে, অর্থাৎ আমার কারেন্ট ফ্লো চেক করতে হবে এই I1 আর এই ব্রাঞ্চের যে কারেন্ট আছে I2, সেই দুটা। অর্থাৎ যেহেতু এখানে কারেন্টের ভ্যালু 0, সুতরাং I1 I2 সমান KCL অনুযায়ী। এই নোডে যদি আমি KCL অ্যাপ্লাই করি তখন কি আসে, I1 = I2। এখন কি আসে, এই যে এখানে যে I1 আছে, I1 অর্থাৎ আমার ভোল্টেজ হচ্ছে ভোল্টেজ ডিফারেন্সটা VI থেকে V1, যেহেতু এই নোডের ভোল্টেজটা ছিল V1 আর এটা হচ্ছে VI, তাহলে VI - V1 / R1 এই রেজিস্ট্যান্সটা। আর এই ব্রাঞ্চের যদি আমি এই I2 কে রিপ্লেস করি তখন আসবে V1 - VO, অর্থাৎ আউটপুট ভোল্টেজ যেটা আছে সেটা বাই হচ্ছে ডিভাইডেড বাই RF, অর্থাৎ এখানে যে ফিডব্যাক রেজিস্ট্যান্স আছে সেটা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায়। কিন্তু এখানে বলা হচ্ছে কি, বাট ফর অ্যান আইডিয়াল অপ অ্যাম্প V1 + V2 = 0, অর্থাৎ এখানে এর ক্ষেত্রে আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্স খুব বেশি থাকার কারণে বলা হচ্ছে যে এই কন্ডিশনে যেটা বললাম এর আগে, যে দুইটা ভ্যালু সমান হয়, অর্থাৎ এটা 0 এটাও 0। সিন্স দ্য নন ইনভার্টিং টার্মিনাল ইজ গ্রাউন্ডেড, আমাদের নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ডেড আছে, সুতরাং কি ওই ভ্যালু 0 যদি বসায় কি আসে এটা পাওয়া যায়, অর্থাৎ আমার V1 এর ভ্যালু 0, V1 এর ভ্যালু 0 বসায় দিলে কি আসে, V1 / R1 =
ভিও বাই আর এফ, অর্থাৎ আমার দরকার কি, আমি যদি গেইনটা নিতে চাই আউটপুট বাই ইনপুট, অর্থাৎ ভিও বাই ভি আই প্লাস মাইনাস আর এফ বাই আর, অর্থাৎ এটাই হচ্ছে আমার টার্গেটটা, গেইনটা বের করা, অর্থাৎ আউটপুট আর ইনপুট ভোল্টেজের রেশিওটা বের করা। আমি সেটা এখানে করলাম এবং যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি মাইনাস আর এফ বাই আর ওয়ান, অর্থাৎ আমি এই ফিডব্যাক রেজিস্টর আর এখানে যে আমার সিগন্যালের সাথে সিরিজে রেজিস্টরটা আছে, এই দুইটা রেজিস্ট্যান্সের মান আমি চেঞ্জ করে কি করতে পারবো, আমার প্রয়োজন মতো এখান থেকে গেইনটা নিতে পারবো। অর্থাৎ আমাদের নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজের সাথে ইনপুট ভোল্টেজের যে রেশিও, অর্থাৎ ক্লোজ লুপ ভোল্টেজ গেইন, যেহেতু এটা একটা ক্লোজ লুপ আছে, সুতরাং ক্লোজ লুপ ভোল্টেজ গেইনটা হচ্ছে এ ভি দিয়ে এক্সপ্রেস করা আছে এবং ভি ও বাই ভিআই ইকুয়ালস মাইনাস আর এফ বাই আর আই। তো এটাই হচ্ছে মোটামুটি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এবং এর ভোল্টেজ গেইনের যে এক্সপ্রেশন আছে সেটা। এখন আমরা যদি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এবং তার ভোল্টেজ গেইন দেখি, তাহলে সার্কিট অ্যারেঞ্জমেন্টটা সেভাবেই করতে হবে। আমি এর আগে বলছিলাম যে আমরা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের প্র্যাকটিক্যালি নেগেটিভ ফিডব্যাক দিয়ে কাজ করি, সুতরাং আমাদের সার্কিট অ্যারেঞ্জমেন্টটা এমন হবে। বলা হচ্ছে কি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কোনটা, যে অ্যাম্পলিফায়ারের এমন একটা সার্কিট যার কিনা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইজ অ্যান অপ অ্যাম্প সার্কিট হুইচ ইজ ডিজাইন টু প্রোভাইড এ পজিটিভ ভোল্টেজ গেইন, অর্থাৎ যেটা কিনা পজিটিভ ভোল্টেজ গেইন এর জন্য ডিজাইন করা। তো কিভাবে আমরা এই পজিটিভ ভোল্টেজ গেইনটা পেতে পারি সেটাই এখন দেখব। তো সার্কিট অ্যারেঞ্জমেন্টটা এমন যে ইনপুট ভোল্টেজটা সরাসরি নন ইনভার্টিং টার্মিনাল, অর্থাৎ আমার যে পজিটিভ টার্মিনাল আছে সেখানে অ্যাপ্লাই করা, এবং আমার যে ফিডব্যাক রেজিস্টরটা এভাবে আছে ইনভার্টিং টার্মিনালের সাথে এই নোডে, আর সাথে সাথে যে একটা আর অন্য একটা রেজিস্টর R1 যে কিনা গ্রাউন্ড এবং ইনভার্টিং টার্মিনালের সাথে কানেক্টেড আছে। অর্থাৎ আগের মতো সবকিছু, শুধু আমি ইনপুটটা অ্যাপ্লাই করেছি নন ইনভার্টিং টার্মিনালে এখানে। তো আমরা এখন যদি দেখি, তখন এখন যদি দেখি যে এখানে কি অবস্থায় আছে, সেটা কেসিএল অ্যাপ্লাই করতে হবে আমাদের এই নোডে। এই নোডটায় যদি কেসিএল অ্যাপ্লাই করি তখন পাবো কি, যে এখান থেকে যে কারেন্ট ফ্লো করে I1 আর এই এখান থেকে যে ফিডব্যাক রেজিস্টারের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো করে, এই দুটো সমান থাকে। আর এখানে এখন কি হবে, যে ভার্চুয়াল গ্রাউন্ডের যে কনসেপ্ট, অর্থাৎ এখানে ইনপুট ইম্পিডেন্স অনেক হাই থাকে এবং এখানে এটাকে ভার্চুয়ালি কানেক্টেড ধরা হয় আর কি, ভার্চুয়ালি শর্ট ধরা হয়। তো সেই ক্ষেত্রে আমি যদি দেখি যে I1টা ছিল হচ্ছে এই কারেন্টটা, এই ব্রাঞ্চে যে কারেন্ট ফ্লো করছিল, তো সেটা হচ্ছে যেহেতু গ্রাউন্ডেড অবস্থায় আছে আমার এই টার্মিনালটা, তাহলে এই এখানে ভোল্টেজ জিরো মাইনাস আমার এই নোডের ভোল্টেজ V1, 0 মাইনাস V1 বাই R1 এই রেজিস্ট্যান্সটা, আর I2 ছিল হচ্ছে এখানে ফিডব্যাক রেজিস্টারের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো করে, তো সেটা ছিল V1 মাইনাস V আউটপুট বাই RF, অর্থাৎ ফরওয়ার্ড রেজিস্ট্যান্স ফিডব্যাক রেজিস্ট্যান্স যেটা ছিল RF সেটা। তো এখন স্যার টাইম মনে হয় শেষ হয়ে গেছে স্যার। ঠিক আছে, তাহলে তোমরা আবার কানেক্ট করো। হ্যাঁ, শেষ হয়ে গেলে তোমরা আবার কানেক্ট করো।